ইন্ডিয়া কলে একটা ব্যাপক যুদ্ধবাজ দেশ, জানেন এটা? ওরা কয় খুব শান্তির দেশ, তা না। সে 1962 সালে চীনের লগে যুদ্ধ জড়াইছিল, তারপরে ইনকা বাড়ি খাইছিল যে তার ব্যথা এখনো যায় নাই। ওর কোন কোন জায়গায় ব্যথা, বান্ধবী ললিতা। ওই সময় গান লেখা হয়, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি, তোমার ভয় নেই বা আমরা প্রতিবাদ করতে জানি। মার খেয়া ভুলটা হয়ে গেছিল। এটা হচ্ছে ইন্ডিয়ার চীনের সাথে যুদ্ধের গান, কিন্তু এটা আমরা জানি মুক্তিযুদ্ধের গান হিসাবে, তাই না? হাঙ্কের ভারতের আলো আছে না, ওই যে দুর্বল, ওই যে কি প্রথম আলো প্রথম আলো কি লেখে দেখেন, ওটা নাকি মুক্তিযুদ্ধের গান। এই না 62 সালে গান লেখা হয়েছিল মুক্তিযুদ্ধের গান। হ্যাঁ, শালারা ইন্ডিয়ার দালালি করতে করতে লাজ লজ্জা সব হারাইছে। চীন আসামের কিছু অংশ আর অরুণাচল প্রদেশ দখল করে নিয়েছিল, তারপরে দয়া করে ছেড়া দিছিল। আসাম আর অরুণাচল কেন দখল করেছিল জানেন? এই যে আমরা চিকেন নেক বলি, এটার কারণে। ওই যে শিলিগুড়ির এইখানে যে চিকনা ছোট্ট জায়গা দেখেছেন, এডিটর সাহেব বড় কইরা দেখান কতটুকু ছোট্ট জায়গা দিয়া জুড়ে আছে। 7 সিস্টার, ওই পাশে 7টা রাজ্য, মূল ইন্ডিয়ার সাথে জুড়ে আছে 7টা রাজ্য। ওই 7টা রাজ্যকে কয় 7 সিস্টার্স। এটা যে কোনো মুহূর্তে আলাদা হয়ে যেতে পারে ইন্ডিয়া থেকে। তো এই যে ওই যদি যুদ্ধ করে, তাই যুদ্ধ করতে হলে রসদ পাঠানো লাগে, তাই না? সৈন্য পাঠানো লাগে, গোলা বারুদ পাঠানো লাগে, খাবার দাবার পাঠানো লাগে। তো ইন্ডিয়া অরুণাচল প্রদেশে আর আসামের কোন দিক দিয়ে পাঠাবি? এই চিকেন নেক দিয়া, মানে এই সরু অংশ দিয়ে পাঠানো লাগবে। ওই ইডি দিয়া ওই 7 সিস্টারের রসদ পাঠাতে গেলে স্বাভাবিক সময় 28 ঘন্টা লাগবে, তাও জায়গা ছোট। এই যে ম্যাপ দেখেন, কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়ে পাঠালে এটা লাগবে 16 ঘন্টা। এটারই কয় ট্রানজিট, মানে মাল সমান বাংলাদেশের মধ্যে দিয়ে নিবি। তো চীনের সাথে যুদ্ধের সময় পাকিস্তানের কাছে ট্রানজিট চাইছিল ইন্ডিয়া। পাকিস্তান বলে ট্রানজিট দিতেও চাইছিল, কিন্তু পাকিস্তান কইছিল যে এটা দিমু, সেটার কিসের উপর ভিত্তি করে দিমু? তুমি আমার কি লাগো? তুমি তো আমার কিছু লাগো না, তুমি তো আমার বউ লাগো না, তাই না? ধরেন মোমেনের তো বউ লাগে, ধরেন ওই যে মোদির তো বউ লাগে বাংলাদেশ এখন, তাই না? তো যাই হোক, তো এটা তো কারণ লাগবে, তার কিছু হওয়া লাগবে তো এই পাকিস্তানের, তাই না? তো কিসের উপর ভিত্তি করে দিমু? তো ওই সময় একটা জোট আছিল চীন ঠেকানোর জন্য, মার্কিনী জোট, সিয়াটো নামে। ওইটাই পাকিস্তান আছিল। তো পাকিস্তান কইছিল তুমি সিয়াটোতে যোগ দাও, তো তুমি চীন নিয়ে টেনশন লিচ্ছ, তো এইটি আসো, আমরা তো ওই ভিত্তিতে তোমার ট্রানজিট দিতে পারি। চীনের বিরুদ্ধে একটা জোট করেছি। তখন তো ইন্ডিয়া আবার সোভিয়েত ইউনিয়নের লেসপেন্সার, তাই সিয়াটোতে জয়েন দিবি না, তাই ট্রানজিট পাওয়া হয় নাই। এটা কথা কয়ে নি। পাকিস্তান ওই সময় চীন বিরোধী মার্কিন জোটের সদস্য, কিন্তু চীনের সাথে দারুণ দোস্তি ছিল, তাই না? এটারে কয় আন্তর্জাতিক কূটনীতি। কারণ পাকিস্তান সেই সময় চীনের সাথে আমেরিকার দোস্তালির ঘট কালি করিচ্ছে। আমেরিকা সিয়াটো জোট করিছে পাক চীনের এক বিরুদ্ধে, আবার সে তলে তলে জোট করিচ্ছে চীনের সাথে, বুঝেছেন তো? এইগুলা কয় আন্তর্জাতিক রাজনীতি। হ্যাঁ, দোস্তালির ঘট কালি করিচ্ছে। কার গোয়া আন্তর্জাতিক রাজনীতিতে কে মারে ধুলা অন্ধকার, তাই না? তো এই চীনের কাছে মাইক খেয়া কলে জওয়াহরলাল নেহরু স্ট্রোক করে 1963 সালে, 1 বছর পর, ওই যুদ্ধের 1 বছর পর। আর একবার হার্ট অ্যাটাকের পরে পুরা জয় বাংলা হয়ে যায়। তো এটা ওর মায়া ইন্দিরা বলে নাই কলে, তাই সে ওই বানায় হ্যাঁ 1968 সালে কাজ দেয় পাকিস্তান ভাঙ্গে এমন একটা দেশ করতে যেটা ভারতের অনুগত থাকে। এটা বানায় বলা না, ওদের লেখালেখি থেকে জানা তৈরি হইল বাংলাদেশ। জয় বাংলা। ওই যে পদ্মা সেতু নিয়ে কিছু বাঙ্গু কাইট হয়ে পড়া যায় না? হ্যাঁ, ওই যে পদ্মা সেতু দেখেন ক্যাঙ্কা করে বিজ্ঞাপন করেছিল, আমরা কত অল্প সময় খুলনা থেকে ঢাকা আসতে পারি, ক্যাচ হয়ে পড়া যায় একেবারে। তো কি বালটা হয়েছে, অর্থনীতির চেহারা পাল্টে যাবি, এইসব বড় বড় কথা কইছিল না এডিটর সাহেব? দেখান পদ্মা সেতু আর অর্থনীতি, এই কথাটা কয়েক গুগলে সার্চ দেন, দেখেন কত বাক্য জারি ছিল, দেখেছেন তো? আপনারাই বলেন, দক্ষিণবঙ্গের মানুষ, আপনাদের আয় বাড়িছে, জীবনের সংকট কমিছে? কয়দিন আগে তো রোগীর চিকিৎসার স্যালাইন পাওয়া যাচ্ছিল না, দেখেন। শুধু স্যালাইন না, জানুয়ারি মাসে এলপি গ্যাসের তীব্র সংকট হয়েছিল, তাই না? তো কি পদ্মা সেতু হইয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার নাই, থাকে না কে? ওই যে এখন ব্রিজ হয়েছে, ঢাকার ডাক্তাররা খালি রাইট হইলেই খালি ব্রিজ দিয়ে চলে আসে ঢাকার বইয়ের কাছে। ওই সাতক্ষীরা দেখেন পানির তীব্র সংকট, দেখেছেন? খোদ খুলনাতে খাবার পানির তীব্র সংকট, কি তাইলে পদ্মা সেতু দিয়া, বুঝেছেন? দেখেন খুলনার শিল্পাল চটে জ্বালানি নাই, গ্যাসের তীব্র সংকট, তো কি হয়েছে তাহলে? হ্যাঁ, অর্থনীতি নাকি একেবারে লাফায় লাফায় চলবি। হ্যাঁ, দেখেছেন তো কি অবস্থা? দেখেন খুলনায় আমদানি পণ্যের ব্যাপক সংকট। কে আমদানি পণ্যের সংকট? কে পদ্মা সেতু দিয়ে নাকি সব চাল চালায় আসবি? কুই গেছে, কুটি গেছে?
জ্বালানি সংকট খুলনা এতই তীব্র যে এখন গোবরের যে ঘুটে আছে না, ওটার চাহিদা হচ্ছে আকাশচুম্বী ব্যানে করছি না, দেখেন দেখেছেন। শুধু তাই না, আপনারা জানেন কিনা জানি না, আমাদের দক্ষিণাঞ্চল ছিল কিন্তু খাদ্যের সংসম্পূর্ণ ব্রিজ হওয়ার আগে। তো পরে কি হয়েছে আমি কমু না, নিউজটা দেখেন কি করছে, দেখেছেন, বড় কইরা দেখান এইটা সাহেব। তাহলে এবার বলেন আপনাদের কি উপকারটা হয়েছে? কিছুই তো হয় নাই। হ্যাঁ, তাড়াতাড়ি ঢাকা আসতে পারেন, হয়তো যেতেও পারেন, কিন্তু আপনার জীবনে তাড়াতাড়ি আসা বা যাওয়ার কোনো উপকার চোখে পড়িচ্ছে? তাই না, চোখে পড়িচ্ছে না, তাই না? তাহলে ওটা তোমার জন্য বানাইছে? ওটা বানায় নেই, ওটা বানাইছে ইন্ডিয়ার জন্য। মাল সমান নিয়ে যাবি সেভেন সিস্টারে, বোঝা গেছে এবার? এই জন্য ইন্ডিয়া হাসিনা রাখার জন্য মরিয়া, আর তারা তাদের জাতীয় সার্বভৌমত্বের চাবি পেয়েছে বাংলাদেশে। বাংলাদেশ তার হাতে না থাকলে জয় বাংলা হয়ে যাবে সেভেন সিস্টার, বুঝেছেন? বাংলাদেশের গুরুত্ব এটারে কয় ভূ রাজনৈতিক গুরুত্ব, বুঝেছেন তো? এইটা তারা হারাইবার চায় না। এই যে হাসিনা গুম করেছে 15 বছর এতজনকে, এবং গুম একটা বিশেষ শব্দ হাসিনার শাসনে। হাসিনার শাসনকে যদি বলতে হয় তাহলে বলতে হবে গুমের কথা। গুম হওয়া লোকের সংখ্যাটা প্রায় 3000, আমরা সবাই জানি। এবং এই গুমটা শিখেছে সে ইন্ডিয়ান সোলজারদের কাছ থেকে। এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ভয় করে সে কখন গুম হয়ে যায়, তাকে কখন তুলে নিয়ে যায়। এই যে একটা ভয়ের একটা আবহ তৈরি করছে, ভয়ের সংস্কৃতি তৈরি করেছে, ভয়ের কালচার তৈরি করেছে, এইটা শিখেছে সে ইন্ডিয়ানদের কাছ থেকে। যারা গুম হয়েছেন আপনি খুঁজে দেখবেন তাদের মধ্যে বেশিরভাগই অ্যান্টি ইন্ডিয়ান। বিএনপি নেতা ইলিয়াস আলী, উনি কোন এক ইন্টারভিউয়ে ভারত যে বাংলাদেশের সীমানা প্রয়োজনে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করে এইটুকু বলছিলেন আওয়ামী লীগকে দাবার গুটি হিসেবে ব্যবহার কইরা কিভাবে ভারত আমাদের দেশের সকল সুযোগ সুবিধা নিতেছে সম্পূর্ণ বেআইনি আর প্রহসনমূলক ভাবে। তার এই সত্য তুলে ধরার অপরাধে ভারত তাকে গুম কইরা নাই কইরা দেয়। সে ভিডিও দেখেন। ইন্ডিয়া টু বাংলাদেশ, বাংলাদেশ টু ইন্ডিয়া, এই যে ট্রানজিট, এটাকে ট্রানজিট বলা যায় না, এটা একটি করিডোর। এটা সেফ বাংলাদেশের উপর দিয়ে ভারতীয়দের রাস্তা তৈরি করে দেওয়া উচিত। কেন বাংলাদেশের উপর দিয়ে ভারত এই রাস্তা চায়? তারা এই কারণে চায়, ভারতের যে এই যে 7টি রাজ্য সেভেন সিস্টার, এটা হলো আসাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, এই যে 7টি অঙ্গরাজ্য, এই 7টি অঙ্গরাজ্য ভারত নামক রাষ্ট্র সৃষ্টির পর থেকেই তাদের স্বাধীনতার জন্য তারা লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে। এবং এই স্বাধীনতাকামী 7টি অঙ্গরাজ্যকে দাবিয়ে রাখার জন্য, দমিয়ে রাখার জন্য ভারত দিল্লি থেকে শাসন করতে, তাদের ফুয়েল পাঠাতে, তাদের ত্রাণ, তাদের সামগ্রী পাঠাতে, তাদের সোলজার পাঠাতে, তাদের আর্মস এমিউনিশন পাঠাতে 3 দিনের মতো সময় লাগে, দিল্লি টু সেভেন সিস্টার। আর যদি ভারতের বেনাপুল বর্ডার দিয়ে বাংলাদেশ হয়ে, ঢাকা হয়ে, আগরতলা হয়ে ত্রিপুরায় ঢুকে যায়, অথবা সিলেট হয়ে আসাম ঢুকে যায়, তাহলে তাদের 10 ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে এখানে চলে আসতে পারে। শোনা যায় ইলিয়াস আলীকে নাকি কিছুদিন বাঁচায় রাখা হয়েছিল, তারপরে পদ্মার চরে নিয়ে যায় খুন কইরা, তার পেটের নাড়ি ভুড়ি বের কইরা নদীতে পায়ে পাথর ভেঙে তাকে নদীতে ডুবাই দেওয়া হয়। আরো একজনের নাম বলা যায়, বিএনপি নেতা সালাউদ্দিন, উনারেও বাংলাদেশ থেকে গুম কইরা নিয়ে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছিল বর্ডার ক্রস কইরা। এরপরে আপনারা অনেকেই জানেন যে দেলোয়ার হোসেন সাইদী সাহেবের বিরুদ্ধে সুখরঞ্জন বালি নামে একজন ভদ্রলোক তাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আনছিল। সে মিথ্যা সাক্ষী না দিয়া দেলোয়ার হোসেন সাইদীর পক্ষে সাক্ষী দেওয়ার কথা বলছিল। তারপরে তাকে হাইকোর্টের সামনে থেকে গুম করে নিয়ে যাওয়া হয় ভারতের জেলে, আমরা সবাই জানি। এইভাবেই বাংলাদেশের জন্মের শুরু থেকে আওয়ামী লীগকে ব্যবহার কইরা ভারত হরহামেশাই মানুষ গুম করছে। এটা ডাল ভাতের মতো হয়ে গেছে। আগে সব বাদ দিলে এইভাবে গত 15 বছরে বাংলাদেশের 3000-এর মতো লোককে গুম করছে। এর মধ্যে আছে ব্রিগেডিয়ার আজমি গোলাম আজমের ছেলে, তার মধ্যে কেউ কেউ ফিরে আসছে, অনেকেই জানে মেরে ফেলছে ইন্ডিয়া। মায়ের ডাক সংগঠনের পরিবারগুলোর দিকে তাকাইলে আপনি তার স্পষ্ট জলজ্জান্ত প্রমাণ পাইবেন। বিভিন্ন সময়ে গুম হওয়া লোকদের মধ্যে যারা বাইসা ফিরছেন, তাদের মধ্যে 2-1 সাহস করে মুখ খুলে বলা বক্তব্য শুনলে আপনি জানবেন যে কারা, কিভাবে, কেমনে এদেরকে গুম করছে।